আরও একজনকে দেখাবো, বিদ্যুৎ কুমার দাস। সদ্য বাবাকে হারিয়েছেন। বাবাকে হারিয়ে যে কাজকর্ম, শ্রাদ্ধের কাজকর্ম করার জন্য যে পোশাক পরা হয় না, যে কাপড় পরা হয়, সেই পোশাকেই তিনি এসেছেন। সেই পোশাকে, সেই কাপড়েই এসেছেন। গত সপ্তাহেই বাবার মৃত্যু হয়েছে, আর এ সপ্তাহে তাঁর চাকরি হারা হতে হয়েছে। এই দেখুন, দেখুন, তিনি মুখও দেখাতে চাইছেন না। আমরা 2016 সালের SLST চাকরি আমি পেয়েছিলাম 2016 সালে, জেনুইন ক্যান্ডিডেট, বংশারী হাই স্কুলে চাকরি করি আমি। কিন্তু হঠাৎ করে বাবা চলে যায় 16 তারিখে, এপ্রিল মাসের 16 তারিখে। অবশ্যই মানুষের পরিস্থিতি খারাপ, কিন্তু কিছু বলার ভাষা নেই। এসেছে আমাদের যে ন্যায্য দাবি, তা যাতে আমরা ফিরিয়ে পাই হকের, এবং কি 5.5 বছর ধরে চাকরি করছি। সরকারি বলতে আমরা এখানে পিটিশনার হতে এসেছি, দেখা যাক আমাদের যে কোর্টের পরেই ভরসা রাখছি আমরা। আরও একজন, অতনু সামন্ত, সবংয়ের শিক্ষক। স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু অসচ্ছল অবস্থা, ইঞ্জিনিয়ার হওয়া হয়নি। এবং তারপরে শিক্ষকতা করবেন, শিক্ষকতার পরীক্ষা দিয়েছিলেন, চাকরিও পেয়েছিলেন। কিন্তু অবশেষে রাতারাতি কোর্টের রায়ে এই 5টা দিন পরেই মাইনে পেতেন হাতে, সেই মাইনেটাও আর পাবেন না বলে এখন আশঙ্কা, যদি না সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপ করে। 2010-এর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 2011 সালে বাঁকুড়া জেলার পাখনা হাই স্কুলে রসায়নের শিক্ষক হিসেবে যোগ দেন। পরে 2016 সালে স্টেট লেভেল টেস্টে উত্তীর্ণ হয়ে বাড়ির কাছে নারায়ণগড়ে শিক্ষকতার কাজ শুরু করেন। মানে বুঝতে পারছেন, যদি ওই পরীক্ষাটা না দিতেন তাহলে চাকরি থেকেই যেত। 2010 সালে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল, তখন না উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে, সহশিক্ষক হিসেবে জয়েন করি, রসায়নের সহশিক্ষক। 2016 সালে যে স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয়, তাতে আমি দ্বিতীয়বার আবার অ্যাপিয়ার করি, এবং তাতে স্টেট লেভেলে আমি 59 র্যাঙ্ক করে কি পাবের ফল পেতে হলো যে দীর্ঘ 11 সাল থেকে আজকে 24 সাল, মানে 13 বছর চাকরির অভিজ্ঞতার পরেও আমাদেরকে অযোগ্য বা যোগ্য এই 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 ধাঁধায় পড়ে আমাদের চাকরি বিচারপতির এক কলমের খোঁজায় চলে গেল। গতকালও দেখিয়েছিলাম আত্মহত্যার হুঁশিয়ারি দিচ্ছেন যোগ্য যারা দাবি করছেন, সেই চাকরি হারারা। দেখুন তাদের কি অবস্থা। কিভাবে আমি সংসার চালাবো? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পারসন, আমার লোন আছে ব্যাংকে। গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে? আমার বাবা সুগার, মা সুগার, এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না পেয়ে পাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার লোন আছে ব্যাংকে। আজ যে পরীক্ষা দেওয়ার কথা বলছে, সেই পরীক্ষা দেওয়ার মানসিকতা আমার নেই, আর সম্ভবও নয়। এই ছোট বাচ্চা নিয়ে সব কিছু সংসার দেখে, বৃদ্ধ বাবা মা, শ্বশুর শাশুড়ি, আর সম্ভব নয় পরীক্ষা দেওয়া। বেঁচে থাকার স্বপ্ন কিছু নেই, মানে আত্মহত্যা ছাড়া কোনো পথই থাকবে না। কলকাতা হাইকোর্টের রায় চাকরি গিয়েছে, প্রায় 26,000 চাকরি বাতিল। যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল। এতে অনেকেরই মাথায় হাত। এবার কি হবে? কিভাবে সংসার চলবে? কিভাবে ইএমআই দেবেন? কিভাবে বাচ্চাদের পড়াবেন? কিভাবে মা বাবার ওষুধ কিনবেন? চিন্তায় ঘুম উড়েছে চাকরি হারাদের। চোখে মুখে ঘোর উদ্বেগ। মহামান্য বিচারকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চাকরিটাকে ফিরিয়ে দিন। আদারওয়াইজ আমাদের গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আজ 14 বছর চাকরি হয়ে গেল, এখন সরকার বলছে যে তুমি বেকার, তোমার কাছে কোনো চাকরি নেই। আমরা কোথায় যাব, কি করবো? আমরা শুধু এখানে এসেছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ চাকরি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। সোমবার কলকাতা হাইকোর্টের রায়, এক ঝটকায় প্রায় 26,000 চাকরি বাতিল। এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন চাকরিহারা প্রার্থীরা। শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ। বিভিন্ন জেলা থেকে চাকরিহারারা এসে জড়ো হয়েছেন শহীদ মিনার চত্বরে। তাদের সকলেরই এক যন্ত্রণা, এক দাবি,
তাই এক সুরে তারা সরব। আমি একজন ফিজিক্যালি 80% ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পারসন। মানে রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে, দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। আমরা স্বচ্ছতার সঙ্গে রাত দিন এক করে পড়াশোনা করে চাকরি পেয়ে একজন ফ্রেশ ক্যান্ডিডেট শিক্ষক হয়ে আজকে রাস্তায় আমাদের হন্য হয়ে ঘুরতে হচ্ছে, এবং চাকরিটা আমাদের থাকবে কিনা সেটাও নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। অনেক লড়াই করে অনেক কষ্ট করে পড়াশোনা করে আজ এই জায়গায় পৌঁছেছি। নিজের কাছে খারাপ লাগে, নিজে তো জানি যে আমি স্বচ্ছ, কিন্তু অন্য মানুষরা তাদের দৃষ্টিভঙ্গি হয়তো অন্য কথা বলছে, আমাদেরকে বাঁকা চোখে দেখছে, নিজেকে তখন ছোট মনে হয়। এই সব চাকরিহারাদের একটাই প্রশ্ন, তাদের দোষ কোথায়? কেন যোগ্য হয়েও তাদের চাকরি গেল? নিউজ 18 বাংলা। এবার অন্য খবরে চলে যাই। ভোটে গরম বাংলা, তার মধ্যে তীব্র গরম, আর তার মধ্যে বিরাট আগুন লেগেছে বাঁকুড়ার খাতড়ার জঙ্গলে। এমনকি মন্ত্রী জ্যোৎস্না মান্ডি পর্যন্ত গিয়েছেন আগুনের পরিস্থিতি খতিয়ে দেখতে। জ্যোৎস্না মান্ডি তিনি নিজে জল নিয়ে ছুটছেন, বালতি করে জল নিয়ে ছুটছেন আগুন নেভাতে। দেখছেন কিভাবে তৎপর মন্ত্রী, আর চেষ্টা করা হচ্ছে। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, পাশেই গ্রাম। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, কি অবস্থা এখন, এবং পাশে কটা গ্রাম রয়েছে, কতজন মানুষ বসবাস করেন? দেখো, মির্গি পাহাড়ি গ্রামের পাশে জঙ্গলে ঘেরা গ্রাম, আর সেই গ্রামেই পাশেই যে জঙ্গল, সেই জঙ্গলে পাতা ঝরার মৌসুম গত কয়েকদিন আগে গেছে। সেই পাতা ঝরেছিল এবং যেটা মনে করা হচ্ছে যে যেটা দাবানলের মতন হয়, গাছে গাছে ধসা লেগে যে আগুন, সেই আগুন লেগেই সম্ভবত আগুন ছড়িয়ে পড়ে। এবং সেই ঘটনাস্থলে প্রথমে পৌঁছায় দমকল বাহিনী, দমকল বাহিনীর পাশাপাশি পুলিশ পৌঁছায়। এসডিপিও নেতৃত্বের পাশাপাশি কিন্তু ওই এলাকার যে মন্ত্রী রয়েছে জ্যোৎস্না মান্ডি, অনগ্রসর এই খাদ্য দপ্তরের মন্ত্রী, সেই মন্ত্রী যে পৌঁছায় এবং তাকে দেখা যায় বালতি হাতে তিনি দল নিয়ে যাচ্ছেন এবং আগুন নেওয়ার চেষ্টা করছেন। এর পাশাপাশি এসডিপিও নেতৃত্বে পুলিশ বাহিনী এবং আগুন নেওয়ার জন্য দমকল বাহিনীর পাশাপাশি ব্যাপার ইউজ করা হয়। এখন পরিস্থিতি ঠিকঠাক হয়েছে, অঙ্গলের আগুন নিভে গেছে এবং নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু 8টি ইঞ্জিনকে ঘটনাস্থলে আসতে হয়েছে ভয়াবহ এই আগুন নেভাতে। ধন্যবাদ। মির্গি পাহাড়ি গ্রাম সংলগ্ন যতগুলো জঙ্গল আছে পুরো চারিদিকে আগুনের দাবানলে ছড়িয়ে পড়ে, প্রচুর গাছ এখানে পুড়ে যায়। সকলে এসে উপস্থিত হই এবং দমকলে 8টি ইঞ্জিন এসে উপস্থিত হয়। অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো অবধি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। কিছু বাঁশঝাড় আছে গ্রামের দিকে, কিছু ঘরবাড়ি আছে জ্বলছে, এগুলো এখনো দমকলের গাড়ি দাঁড়িয়ে আছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখানে প্রশাসনের সমস্ত আধিকারিকরাই আছেন, সাথে আমিও আছি। আমরা চেষ্টা করছি যাতে গ্রামে কোনো ক্ষয়ক্ষতি না হয়।